সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটিতে যারা যুক্ত হচ্ছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শুরু করছি। এই মুহূর্তে যারা আমাদের দূরশিক্ষণ পদ্ধতিতে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে আমাদের জুম থেকে এবং আমাদের ফেসবুক লাইভ থেকে ক্লাসটি দেখছেন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে আছে হচ্ছে নাসরিন আছেন, আমাদের সাথে রূপা, অপর্ণা মুখার্জি, জাহাঙ্গীর আলম, লতা আছে আমাদের সাথে জুম থেকে, মুন্নি আক্তার আছেন এবং আহ, নাজিম উদ্দিন আছেন। তারপরে আছে মুন্নি আক্তার। তারপরে আছেন হচ্ছে নাজমুন নাহার আছেন, নূরজাহান আছেন, রূপা আছেন, খুব সুন্দর, এবং সুমনা বিশ্বাস আছেন, শিহাব নাকি শিবপদ আছেন, শিবপদ, এবং শান্তা রয়েছেন আমাদের সাথে, সুমাইয়া আছেন, তিথি সেন আছেন, সোহেলি সুলতানা আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ক্লাসটিতে যুক্ত হয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় শিল্প মাধ্যম, শিল্প উপকরণ এবং করণ কৌশল। এই সাবজেক্টটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে কিভাবে লিখতে হবে, সকল বিষয় নিয়ে কিভাবে বেশি নাম্বার পাওয়া যায়, এই সকল বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা এবং একেবারে ফাইনাল ক্লাস বলতে পারেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কারুশিল্প বলতে কি বোঝায়। তো আমরা তার আগে একটু প্রশ্ন করবো আপনাদেরকে। গতকাল আমরা ক্লাস নিয়েছিলাম, জানি না অনেকে এই ক্লাস যেহেতু করেছেন, অনেকে ক্লাসটি করেননি। যারা ক্লাসটি করতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করতে পারেননি তারা অবশ্যই পরবর্তীতে ক্লাসটা করে নেবেন। আমাদের ফেসবুক লাইভ থেকে অনেক শিক্ষার্থী বন্ধুরা যুক্ত হচ্ছেন। নাসরিন, ফারজানা, নাজিম যুক্ত হয়েছে ফেসবুক লাইভ থেকে, এবং আরো অনেকে যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। দীপা যুক্ত হয়েছে, তারপরে সেজুতি যুক্ত হয়েছে, সেজুতি আর আমন, এবং আরো যুক্ত আছে আমাদের সাথে সেজুতি এবং তিথি সেন, খায়রুল ইসলাম, সবাই রোল নাম্বার দিয়েছেন। আজিজুল ইসলাম যুক্ত আছেন আমাদের সাথে, আহ, তারপরে যুক্ত আছেন, আচ্ছা, মোটামুটি এই সকল শিক্ষার্থী বন্ধুরা যুক্ত আছেন ফেসবুক লাইভ থেকে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা শুরু করার আগে কিছু প্রশ্ন রাখতে চাই। আমরা প্রশ্নের মধ্যে আপনারা জানেন যে আসলে আমরা কিন্তু আপনাদেরকে এর আগেও আমরা একটা তথ্য সম্পর্কে মানে বিশেষ ধারণা প্রদান করেছি, এবং আপনারা জানেন যে আমরা এই প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে খ বিভাগে এবং গ বিভাগে সেই বিষয়ক, এবং ওই প্রশ্ন রিলেটেড আরো যে বিষয়গুলো থাকে যেখান থেকে প্রশ্ন হয়, যেগুলো জানতে হয়, বুঝতে হয়, এগুলো নিয়েও কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের নতুন একটি দিন, নতুন একটি সকাল এবং নতুন একটি মুহূর্ত উপহার দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলুন প্রশ্ন পর্ব শুরু করা যাক। প্রশ্নের নিয়ম হলো, আপনার নিয়ম সম্পর্কে অবশ্যই সবাই অবগত আছেন। যারা পারবেন তারা হাতে রিয়াকশন দিবেন, অথবা ভিডিও অথবা ক্যামেরা অন করে আপনি হাত উঠাতে পারেন। ওকে, রূপা যুক্ত হয়েছে আমাদের সাথে ফেসবুক লাইভ থেকে, রূপা মজুমদার, 1806 রুল। ওকে, তাহলে চলুন আমরা প্রশ্ন পর্ব শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, পিরামিড ও মমি সৃষ্টির একটি কারণ বলতে হবে। পিরামিড ও মমি সৃষ্টির একটি কারণ বলতে হবে। যা আমি পড়িয়েছি ওখান থেকে বললেই হবে। তিথি সেন হাত উঠিয়েছেন, নাজিম হাত উঠিয়েছেন, খুব সুন্দর। শান্তা হাত উঠিয়েছেন, খুব সুন্দর, ভেরি গুড। তিনজনের হাতে রিয়াকশন আমরা পাচ্ছি। তিথি সেন প্রথমে প্রথমে বলবেন, সরি, শান্তা আগে বলবেন। শান্তা আগে বলুন।
হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এমন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করত যার ফলে লোক পচে যেত না, যেন চোখের সামনে জীবিত আছেন মনে হয়। আচ্ছা, নাজিম বলুন। নাজিম বলুন। নাজিম হয়তো কোনো কারণে শুনতে পাচ্ছেন না। তিথি সেন বলুন। তার পিরামিড বা মমি সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে তারা বিশ্বাস করতো যে মৃত উম, যারা মারা যাচ্ছে তারা আবার ফিরে আসবে, তাই এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তাদেরকে মমি তৈরি করে পিরামিড হচ্ছে পিরামিডের ভিতর তাদের রাখা হতো। এইভাবে মমি মমি সৃষ্টি হয়েছে, আর সাথে হচ্ছে পিরামিডও মৃত ব্যক্তিদের রাখার জন্য পিরামিড হচ্ছে সৃষ্টি হয়েছে, তৈরি করা হয়েছিল। আচ্ছা, দুইজনকে আমরা পেলাম এবং সরি, এখানে পিরামিড যে সৃষ্টির কারণ ছিল এটা অবশ্যই আপনারা গতকাল পড়িয়েছিলেন, আপনারা ভালোই উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের সাথে আছেন হচ্ছে, আচ্ছা আর কেউ নেই মনে হয়। চলুন আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শিল্পকলাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি, কে বলতে পারবে? গতকাল যেটা শিখিয়েছিলাম। খায়রুল ইসলাম হাত উঁচু করেছেন। খায়রুল ইসলাম বলুন আগে। খায়রুল ইসলাম আগে বলুন। আচ্ছা, খায়রুল ইসলাম কথা আমরা শুনতে পাচ্ছি না। মুন্নি আহমেদ বলুন, মুন্নি আক্তার বলুন। স্যার, শিল্পকলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য। এই তিনটি বিষয় সম্পর্কে আমরা সাধারণত আমরা যে কোনো সভ্যতা পড়লে এই তিনটা বিষয়, শিল্পকলার তিনটা ভাগ কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে আহ ভাস্কর্যের তিনটি পদ্ধতি ছিল এবং কি কি সেটা কে বলতে পারবেন? ভাস্কর্যের তিনটি পদ্ধতির কথা বলেছিলাম, কি কি সেটা কে বলতে পারবেন? শান্ত, আমি আমি বলবো। বলবো। মডেলিং, খোদাই, ঢালাই। মডেলিং, খোদাই, এই ঢালাই। আস্তে, আমি যখন বলতে বলবো তখন বলবেন, আপনারা তো আগে থেকেই সব বলে দিচ্ছেন। ও বিষয়টা ভালো আচ্ছা। লাগলো, তবে আমি পারমিশন না দিলে বলবেন না। ওকে, জি স্যার। আচ্ছা, এই মঞ্জিলা বলুন। মঞ্জিলা নতুন আছেন আমাদের সাথে। মঞ্জিলা জি স্যার। বলুন আপনি। ভাস্কর্যের তিনটি পদ্ধতি আছে, পদ্ধতি তিনটি কি কি? মডেলিং, খোদাই, ঢালাই। আচ্ছা, খুব সুন্দর, ভেরি গুড। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, প্রাচ্যের কয়েকজন চিত্রশিল্পীর নাম বলুন। কে বলতে স্যার, পারবেন? হাত উঁচু করুন। কে বলতে পারবেন? হাত উঁচু করেন। আচ্ছা, মুন্নি আক্তার হাত উঁচু করেছেন, বলেন মুন্নি আক্তার। নন্দলাল বসু। স্যার, হুম, শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়। ভেরি গুড। প্রাচ্যের মধ্যে কিন্তু বাংলাদেশের শিল্পীরাও থাকবেন, ঠিক আছে? প্রাচ্য মানে বাংলাদেশ এবং ভারতীয় যে শিল্পীরা আছেন তাদের নামটা লিখে দেবেন। এরপরে হলো যদি এরপরে আছেন আমাদের সাথে, আরো ভালো করে শুনতে চাই তিথি সেনের কাছ থেকে। তিথি সেন বলুন। স্যার আমিও একই বলতাম। বাংলাদেশের দুই একজন শিল্পীর নাম বলতে পারবেন ও না? বাংলাদেশের বলুন, বাংলাদেশের দুই একজন চিত্রশিল্পীর নাম বলুন। স্যার জয়নুল আবেদিন, হুম তারপরে হচ্ছে এস এম সুলতান, হুম
আরো আছে, কিন্তু এই মুহূর্তে এই দুইটা কথাই মাথায় আসলো আর কি। আর দরকার নেই, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি বলতে পারবেন? আরো দুই একজনের নাম বলতে পারবেন? এস এম সুলতান, চিত্রশিল্পী এস এম সুলতান এবং চিত্রশিল্পী জয়নুল আবেদিন বাদ দিয়ে। আচ্ছা, আর কেউ পারবেন না, কোনো সমস্যা নাই। এরপরে হলো আমরা চলে যাব গুহা চিত্র কোন মাধ্যমে সৃষ্টি হয়েছিল। ওকে, গুহা চিত্র কোন মাধ্যমে সৃষ্টি হয়েছিল? আচ্ছা, প্রশ্ন হলো আহ ভারতীয় শিল্পীরা তিনটি রং বা দুইটি রং খুব বেশি ব্যবহার করতো, সেই দুটি রঙের নাম কি? স্যার আমি ভারতীয়, বলবো। নো, আপনার হাত উঁচু করেন, হাত উঁচু করলে আমি স্যার আমি পারমিশন। বলবো। নাজিমুদ্দিন আছে, নাজিমুদ্দিন টেম্পারা আর বলেন। কোয়াশ। এই আপনার বলতে নিষেধ করলাম তো, বলতে নিষেধ করলাম না। আপনার যাকে আমি বলবো সেই বলবে, আপনারা সবাই এরকম করে বললে হবে না তো। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ও প্রশ্ন বাদ দিলাম। পাশ্চাত্যের চারজন শিল্পীর নাম বলতে হবে। হাত উঁচু করেন, কেউ সাউন্ড ডাউন করে বলবেন না। দুইজন হাত উঠিয়েছেন, শান্তা এবং মুন্নি হাত উঠিয়েছেন। আর কেউ? পাশ্চাত্যের চারজন শিল্পীর নাম বলতে হবে। আচ্ছা, ওকে, মুন্নি আক্তার বলেন। জি স্যার। লিওনার্দো দা ভিঞ্চি, মিকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, পাবলো পিকাসো। আচ্ছা, নাসরিন ফারজানা। নাসরিন ফারজানা বলুন। আচ্ছা, উনি হয়তো কোনো কারণে শুনতে যা- পাচ্ছেন না। স্যার স্যার বলবো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। যামিনী রায়, তারপর অমৃত, অবনীন্দ্র, তারপর হচ্ছে নন্দলাল বসু, আর একটা স্যার এই আমি পাশ্চাত্য শিল্পীর কথা বললাম, ও তো আপনি প্রাচ্য শিল্পীর কথা বলছেন। পাঁচ। ও সরি স্যার, আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, আমার সাথে শান্তা আছে, শান্তা বলুন। লিওনার্দো দা ভিঞ্চি, হুম মিকেল অ্যাঞ্জেলো, হুম, রাফায়েল, পাবলো পিকাসো। ঠিক আছে, খুব সুন্দর, ভেরি গুড। এরপরে আমরা পাশ্চাত্যের কয়েকটি কালারের নাম জানতে চাই। পাশ্চাত্য শিল্পীরা কয়েকটি কালার খুব বেশি ব্যবহার করতেন, আর এমন দুইটি দুইটি কালারের নাম বললেই হবে। কে বলতে পারবেন? হাত উঁচু করেন। আচ্ছা, হাত উঁচু করেছেন হচ্ছে মুন্নি আক্তার এবং নাসরিন। নাসরিন নাকি আছে? না, নাসরিন। ওকে, হ্যাঁ বলেন, মুন্নি বলেন। তেল রং, জল রং, অ্যাক্রিলিক রং।
তাড়াতাড়ি নিয়ে আয়, দেরি হয়ে গেল। আচ্ছা, তাহলে এই এই চ্যাট বক্সে তো যে অনেকে লিখেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন, নাজিমউদ্দিন উত্তর দিয়েছেন কয়েকটা। ভেরি গুড স্যার, সাময়িক সমস্যা দুঃখিত, কিছুক্ষণ পরে আবার সাউন্ড সমস্যা ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, আপনার সাউন্ড সমস্যা, আমি ভাবছি কি ব্যাপার, হাত উঁচু করলেন, কোথায় চলে গেলেন। ঠিক আছে, অসুবিধা নেই। সুগন্ধা রয় যুক্ত আছেন আমাদের সাথে ফেসবুক লাইভ থেকে, এবং যুক্ত আছেন আহ মনোজ মনোজ যুক্ত আছেন আমাদের সাথে ফেসবুক লাইভ থেকে। ওকে, আরে আমরা কিন্তু মোটামুটি ভাবে সবে আলোচনা করলাম। এখন আমরা একটু চলে যাব হচ্ছে আজকের আলোচনার বিষয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় থাকছে কারুশিল্প বলতে কি বোঝায়। এখানে কারু এবং চারু এর মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হলো একটা হাতে তৈরি করতে হয় এবং ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে, আর একটা হাতেই তৈরি করতে হয় কিন্তু তার নান্দনিকতা বেশি এবং ব্যবহারিক প্রয়োজনীয়তা নেই বললেই চলে। যেটা চারুশিল্প সেটা হলো ব্যবহারিক প্রয়োজনীয়তা একেবারেই নেই বললেই চলে, সেটা শুধু নান্দনিকতার আবেদন বহন করে। কিন্তু কারুশিল্পটা হলো এটা হলো সাধারণত হাতে তৈরি করা এবং এর ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। ওকে, তাহলে এখানে একটা নতুন জিনিস সম্পর্কে আমরা একটা আলোচনা করব, সেটা হলো চারু ও কারুকলার পার্থক্য নিয়ে। আসুন, একটা প্রশ্নের মধ্যে আমরা দুইটা প্রশ্ন কিন্তু সাধারণত আপনার সাথে আলোচনা করছি। চারুকলা, দেখুন, যদি চারুকলা হয় তাহলে কেমন হবে। হ্যাঁ, কি হলো, চারুকলা, চারুকলা যদি হয় আমরা এক নম্বরে বলতে পারি যার এর ব্যবহারিক প্রয়োজনীয়তা নেই। সময় বেশি লাগে, প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয়। সৃজনশীলতা সৃজনশীলতা বাড়ে, সৃজনশীলতা বাড়ে প্রচুর অর্থের প্রয়োজন হয়। পাঁচটাই থাক। কারুশিল্প, এক নাম্বার। ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে।
ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে সময় বেশি লাগে না, এটি বংশ পরম্পরায় চলমান। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না। এই কি হলো স্মৃতি সানা, আপনার সাউন্ড অন কেন? ওকে, এরপরে আমরা চলে যাব আরো একটি ব্যাখ্যাতে। 5 নম্বর, প্রচুর অর্থের প্রয়োজন হয় স্বল্প অর্থ বিনিয়োগে এই যে মোটামুটি। এখানে খুব একটা সৃজনশীলতার প্রয়োজন হয় না, আরো অনেক আছে, কিন্তু এই মোটামুটি অল্প কয়েকটা জানলে হবে। বেশি কেমন দেখাচ্ছে আমরা লিখে নিতে পারেন, বেশি সৃজনশীলতার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে একই বস্তু বারবার রিপিট হয়, ওকে। আচ্ছা, তাহলে এখানে তো একটা দিতে হয় 5 নম্বর, তাহলে এখানে এটা পরিবর্তনশীল, এটি পরিবর্তনশীল, ঠিক আছে। এটি পরিবর্তনশীল একই ধারাবাহিকতায় চলমান। একই ধারাবাহিকতায় চলমান। আচ্ছা, এই হলো চারু ও কারুকলার কিছু পার্থক্য বিষয়ক তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম, এটা নোট করে রাখবেন। যদি এরকম চারু ও কারুকলার পার্থক্য এরকম পড়ে, এই বিষয়গুলো লিখতে হবে। এগুলো তো আমার জাস্ট মনে আছে তাই লিখলাম, কিন্তু বইয়ের ব্যাখ্যায় যখন যাব তখন আরো ভালো তথ্য আসবে আর কি। এখানে খুব একটা ভালো তথ্য দিতে পারেনি, সহজ সাবলীল তথ্য দিয়েছে। যদি বইয়ের ভাষায় দিতাম, বইয়ে যেরকমটা হুবহু আছে, এটা আরো সুন্দর এবং ভালো হতো। দেখুন, কারুশিল্প বলতে কি বোঝায়, এখানে উদাহরণ হিসেবে দিতে পারেন, 7 নম্বরে যে কারুশিল্পের একটা উদাহরণ দিলে ছবির নাম দিয়ে দিতে পারেন। আর কারুশিল্পের একটা উদাহরণ এই বাঁশ বেত বা কাঠের এরকম কিছু দিয়ে দিতে পারেন, যে তৈরি এরকম কোন একটা জিনিসের নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে দেখা যাচ্ছে। আচ্ছা, ফেসবুক লাইভ থেকে যারা আছেন, ফেসবুক লাইভে আপনারা কমেন্ট করেন তো,
যারা ফেসবুক লাইভে আছেন এই মানে এখন বর্তমান, একটু কমেন্ট করেন যে স্যার আমরা আছি ফেসবুক লাইভ থেকে। ফেসবুক লাইভ কিন্তু দেখছি সরাসরি। আহ সনাতন হাওলাদার রয়েছেন আমাদের সাথে, সনাতন চন্দ্র হাওলাদার। আচ্ছা, তারপরে কেউ যুক্ত হয়েছেন কিনা যদি ফেসবুক লাইভ থেকে যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তাহলে ফেসবুক থেকেও আমরা আপনাদের কমেন্ট নিতে পারবো। মানুষের মনে সৃজনশীল কর্মকাণ্ডের সামগ্রিক রূপই হচ্ছে শিল্পকলা। যে শিল্প দৈনন্দিন জীবনে ব্যবহারিক প্রয়োজনে কাজে লাগার পাশাপাশি মনের আনন্দ যোগায় তা হলো কারুশিল্প। দেখুন, মানে কারুশিল্প যখন হবে তখন অবশ্যই ব্যবহারিক প্রয়োজনীয়তা কথাটা লিখতেই হবে আপনাকে, ঠিক আছে? এই ব্যবহারিক প্রয়োজনটা অবশ্যই লিখতে হবে, তা না হলে কিন্তু মার্ক কাটা, এটা মাথায় রাখবেন। রাবেয়া খাতুন রয়েছেন আমাদের সাথে, ফেসবুক লাইভ থেকে দেখছেন। আপনি ফেসবুক লাইভে প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? যেগুলো প্রশ্ন করার থাকে লাইভে প্রশ্ন করবেন। ওকে, তাহলে কি হলো দেখুন, ব্যবহারিক প্রয়োজনীয়তা এই কথা কিন্তু অবশ্যই থাকবে, যেটা চারুশিল্পের নেই, ঠিক আছে? আর আসলে শিল্পটা কি, আমরা শিল্প সম্পর্কে অনেকে অনেকে ব্যাখ্যা দিয়ে থাকি। হ্যাঁ, তো শিল্পটা আসলে মনে করেন যে ওই যে একটা পিঁপড়াও কিন্তু দালান বানায়, তাই না? পিঁপড়াও কিন্তু তার মাটির অট্টালিকা তৈরি করে। তারপরে একটা মাকড়সা কিন্তু তার সুন্দর ভাবে জাল বোনে। একটা বাবুই পাখি কিন্তু গাছের ডালে সুন্দর বাসা বোনে, বাসা তৈরি করে। তাই বলে কি এটা এটা কি আপনাদের আমরা শিল্প বলতে পারবো? না, এটাকে আমরা শিল্প বলতে পারবো? শিল্প সেটা যেটা হলো মানুষের তৈরি। শিল্প সেটাই হবে যেটা মানুষ তৈরি করবে, কিন্তু পশু পাখি বা অন্যান্য তৈরি করলে এটা কিন্তু নান্দনিকতা আছে, কিন্তু এর ব্যবহারিক প্রয়োজনীয়তা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এটা তা মানে মানুষ তৈরি করে না বলে এটা শিল্প বলা যাবে না, আগে থেকে এটাকে বাদ দেওয়া হলো। স্যার আসি লাইন থেকে দেখছি সুগন্ধা রায় রয়েছেন, ভেরি গুড। আচ্ছা, কারুশিল্পের উৎপত্তি জীবিকা অর্জনের তাগিদে। দেখুন, এই যে আমরা গ্রাম অঞ্চলে দেখি যে বাঁশ বেত তারপরে কাঠ দিয়ে বা বুনন শিল্প, এই ধরনের বিষয়গুলো যে আমরা গ্রাম অঞ্চলের দিকে দেখি, মানুষ এগুলো বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বাঁশ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়, বেত দিয়েও কিন্তু বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। এগুলো আসলে এই যে জিনিসগুলো আমরা দেখি, এগুলো আসলে কিন্তু এই কারুশিল্পেরই অবদান, আর এগুলো ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। আমাদের যেখানে অফিস আছে, এর নিচে কিন্তু একটা বেতের কারখানা আছে, কারখানা ঠিক বলবো না, মানে বেত দিয়ে ফার্নিচার বানায় এমন একটি বড় দোকান আছে, এবং সেখানে বেতের বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়। মাঝে মাঝে আমার মনে হয় ওখান থেকে একটা জিনিস কিনে নিয়ে যায়, দুই তিনটা কিনেছি অবশ্য, কিন্তু মন চাই সবই কিনি, আর এত চমৎকার করে বানায়। তো এগুলো কিন্তু সাধারণত কারুশিল্পের মধ্যে যার ব্যবহারিক প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক আছে? এবং সেটা আমি বাসায় নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবো। কিন্তু মনে করেন যে আমি একটা ছবি কিনলাম, এই ছবিটা কি আমি বাসায় নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবো? মানে এটা নিয়মিত কি ব্যবহার করবো নাকি, মানে এটা কিন্তু দেয়ালে টাঙানো ছাড়া এর কোনো ব্যবহারিক প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? যদি একটা মনে করেন যে থালা কিনে নিয়ে গেলাম বা কড়া কিনে নিয়ে গেলাম, এগুলো যদি রান্না করি নিয়মিত ব্যবহার করি, বলতে পারেন স্যার নিয়মিত ব্যবহার করলেই কি সেটা কারুশিল্প? নিয়মিত না করলে কারুশিল্প না? না, এটা হলো, দেখুন, একটা চিত্র কিন্তু দেয়ালে টাঙানো ছাড়া বা এটা ওই দেখার একটা আহ, মানে দৃষ্টি নির্ভর শিল্প ছাড়া বা দৃষ্টি নির্ভর যে ব্যাপারটার মধ্যে থাকে, আমরা চোখের আনন্দ দেওয়া ছাড়া এটা কিন্তু অন্য কিছু বা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়া অন্য কোনো প্রয়োজনীয়তা এর নেই। এটা কি কখনো আমরা ওখান থেকে বের করে নিয়ে এসে অন্য কোনো কাজ করতে পারি বা করি? না, করি না, ওই দেয়ালেই টাঙিয়ে রাখি। ব্যাপারটা হচ্ছে এরকম। তারপর বেত কাঠ নানান রকম জীবন্ত আহ, তৈরি ব্যবহারিক জিনিসপত্র। আচ্ছা, দেখুন, তাহলে কারুশিল্প বলতে কি বোঝো যদি খ দাগে পড়ে আপনারা এভাবে লিখবেন, যদি এটা গ দাগে পড়ে কেমন করে লিখবেন চলেন দেখে নেওয়া যাক। প্রথমে ভূমিকা দিবেন, ভূমিকা দিবেন 1 নাম্বার। 2 নাম্বার হলো কারুশিল্প। 3 নাম্বার হলো কারুশিল্পের প্রসার। কারুশিল্পের কারুশিল্পের প্রয়োজনীয়তা।
কারুশিল্পের প্রয়োজনীয়তা। কারুশিল্পের উদাহরণ। উপসংহার, ব্যাস এই কটার ব্যাখ্যা দিয়ে দেবেন, হয়ে যাবে। সুন্দর করে এই কটার ব্যাখ্যা লিখবেন, লিখলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, এখানে চারুশিল্প এবং কারুশিল্প, দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা জল রঙের একটা ছবি। এই ছবিটা আপনি বাসায় নিয়ে বড় জোর দেয়ালে টাঙিয়ে রাখবেন, তাছাড়া তো অন্য কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু এইটার ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। এখানে যে ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন, জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তৈজসপত্র দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাধারণত বাসায় নিজে ব্যবহার করি, তাই না? ধামা থাকলে দেখা যাচ্ছে ধামাই করে আমরা চাল নিয়ে আসি বা ধান নিয়ে আসি, এরকম হয়। তারপর এই যে লক্ষ্মী ঘর দেখতে পাচ্ছেন, এর মধ্যে এটা কিনে টাকা রাখি প্রায় প্রায় বিভিন্ন রকম জিনিসপত্র, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। এই জন্য ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে আর ব্যবহারিক প্রয়োজনীয়তা নেই, এটা। এবার আসুন, চারুকলা শিক্ষার জড়জীবন স্টাডির প্রয়োজন কেন? কারিগরি শিক্ষা জড়জীবন স্টাডি। জড়জীবন স্টাডি বলতে কি বোঝায়? আমরা গতদিন একজন শিক্ষার্থী বন্ধু জানতে চেয়েছিলেন যে স্যার আমাদের জড়জীবন। আচ্ছা, আমরা জড়জীবন সম্পর্কে গতদিন আলোচনা করার চেষ্টা করেছিলাম। আমরা বলেছি জড়জীবন বুঝতে পারছেন না এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে সেই বিষয়ে। আজকের একটু ছোট্ট করে তথ্য দিয়ে দেই যে জড়জীবন, হ্যাঁ আসুন, জড়জীবনের একাধিক নাম আছে। এখানে লিখি জড়জীবন, জড়জীবন, জড়জীবন। তারপরে হচ্ছে স্থির চিত্র, স্থির চিত্র এবং স্টিল লাইফ। এই যে এই তিনটা যে নাম, এটা আপনাকে পরীক্ষার সময় বিভ্রান্ত করতে পারে। যেমন ধরেন আসতে পারে স্থির চিত্র বা জড়জীবন বা স্টিল লাইফ, এই তিনটা কথাই কিন্তু একই, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ওকে। তো এই ধরনের স্টাডির কারণটা কি, আমি একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে ধারণা দেয়া বলতে এখানে যে জিনিসটা দরকার সেটা হলো আমরা বাসায় মানে স্টিল লাইফ বলতে আগে একটু বোঝায়। স্টিল কথার মানে হচ্ছে জড়, স্টিলের অর্থ হলো জড়, আর লাইফ কথার মানে হলো জীবন। ওকে, এই যে দেখেছেন নিশ্চয়ই। তাহলে কি হলো? জড় জীবন। এই জড় বলতে কোনগুলো? এই জড় বলতে আমরা বাসায় কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র ব্যবহার করে থাকি। যেমন ধরেন আমরা খাট, টেবিল, চেয়ার, বোতল, কলমদানি, তারপরে হলো মোবাইল ফোন, বিভিন্ন পট, বয়াম, তারপরে হলো পট, তারপরে হলো বাসায় ঘটি, গ্লাস, থালা, মানে হাঁড়ি, তারপরে হলো কলস, তারপরে হচ্ছে বটি, দা, এগুলো অনেক কিছু ব্যবহার করে থাকি আমরা ব্যবহারিক জীবনে। তো এগুলো সবই হচ্ছে জড়র মধ্যে পড়ে। এই জড় বস্তুগুলো সাধারণত কেন স্টাডি করতে হয়?
এগুলো স্টাডি করলে ওই বিষয়ক আপনার ধারণা তৈরি হয় এবং ওই জিনিসটা অ্যাকচুয়াল কেমন সেই সম্পর্কে আপনার একটা দারুণ ধারণা তৈরি হয়, যেটা সাধারণ মানুষের হয় না। একজন শিল্পী যেভাবে একটি বস্তুকে অবলোকন করেন বা প্রত্যক্ষ করেন, একজন সাধারণ মানুষ কিন্তু অতটা সুন্দর এবং নিখুঁত ভেঙে ভেঙে কখনোই দেখে না। আচ্ছা ধরুন, আপনি তো বাজার থেকে অনেক ঝিঙে কিনেছেন বা বিভিন্ন শাকসবজি কিনেছেন, তাই না? বেগুন কিনেছেন, আলু কিনেছেন, পটল কিনেছেন, কত কিছু কিনে, কুমড়ো কিনেছেন, কত কিছু কিনেছেন। কিন্তু কখনো কি তার একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করেছেন যে আসলে এর পুরো বিষয়টা কেমন? আসলে চোখ বন্ধ করে আপনি মনে করতে পারছেন কিনা? যতটা না আপনি এই সাধারণভাবে কেনা বেচা করার সময় যতটুকু দেখে বুঝবেন, তার থেকে খুব ভালো ধারণা হবে এর কালার সম্পর্কে, এর কম্পোজিশন সম্পর্কে, এর আকার আকৃতি সম্পর্কে। ধারণা তখন তৈরি হবে ভালো যখন আপনি স্টিল লাইভ প্র্যাকটিস করবেন তখন। ওকে, লোপা বাড়ি এবং লোপা বারুই মনে হয়, বারুই, হ্যাঁ, লোপা বারুই এবং হচ্ছে যুক্ত হয়েছেন হচ্ছে হীরামন বিশ্বাস, যুক্ত হয়েছেন আমাদের ফেসবুক লাইভ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ওকে, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো, আমরা বাসায় যে সকল জিনিসপত্রগুলো ব্যবহার করি এগুলো সাধারণত আমরা খুব ভালো করে দেখি না, কিন্তু যখন আমি আঁকতে যাব সেই বিষয়টা তখন কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখব, যেটা সাধারণত আমরা যদি সেটা কেনা বেচা করার জন্য দেখতাম বা হলো আমরা যদি সেটা কি করতাম এমনি সাধারণভাবে কোনো ব্যবহারিক প্রয়োজনে দেখতাম, এতটা নিখুঁতভাবে দেখতাম না। ওকে, তাহলে স্টিল লাইফ কিন্তু একটা মানুষের আত্মার সাথে একটা অবজেক্টের সম্পর্ক গড়ে তোলে। চলুন আমরা ব্যাখ্যায় দেখে নেই কি বলছেন। আচ্ছা, ব্যাখ্যায় দেখে নেই। দেখুন, চারুকলা হচ্ছে চিত্রকলা, ভাস্কর্য, খোদাই শিল্প, নৃত্য, নাচ, সঙ্গীত, সেগুলি মানব জীবনের সাথে জড়িত। তাহলে কি বলেছে? চারু শিক্ষায় জড় জীবন শ্রেণীর প্রয়োজন কেন? চারুকলা হচ্ছে চিত্রকলা, ভাস্কর্য, খোদাই শিল্প, নৃত্য, সঙ্গীত, নাচ, সেগুলি মানব জীবনের সাথে জড়িত। দেখুন, এই যে ভাস্কর্য বা চিত্রকলা এগুলো কিন্তু মানুষের জীবনের সাথে খুবই সুন্দরভাবে জড়িত। আর এই ভাস্কর্য কিন্তু সাধারণত কি একটা জড় জীবনের মধ্যে আমরা ধরতে পারি। ঠিক আছে, ওকে। কারুকলা হচ্ছে জীবন জীবিকা, নিত্য ব্যবহার। কি ব্যাপার, এরকম এলোমেলো কেন? আচ্ছা, এখানে দেখেন, এখানে চারু দিয়েছে, চারু দুটোই আছে, এই জন্য ওখানে কিন্তু কলা, এখানে কলা কথা লিখে দিলাম, চারু ও কারুকলা। এবার কলা, এখানে চারু, এখানে ও হবে। এবার ঠিক আছে। এবার দেখুন, কারুকলা হচ্ছে জীবন জীবিকার নিত্য ব্যবহার জিনিসপত্র, যেমন ধরুন মৃৎশিল্প বা হলো মৃৎশিল্প, তারপর হলো বুনন, বাঁশ, বেত, কাঠ শিল্প, চামড়া শিল্প, গহনা, তৈজসপত্র, গৃহ সামগ্রী বা জীবনের সাথে জড়িত। দেখুন, এই সকল জিনিসপত্র যখন আপনি সরাসরি তৈরি করবেন বা হলো আপনি আঁকবেন তখন এর সাথে কিন্তু একটা নতুন সম্পর্ক আপনার তৈরি হবে। চারুশিল্প তৈরি যখন মনে করেন এমনি এই যে মৃৎশিল্প, অর্থাৎ আমরা যে মাটির জিনিসপত্রগুলো দেখি, এখানে বাঁশের কথা বলছে, বাঁশ দিয়ে বিভিন্ন জিনিসপত্র দেখি, এগুলো যখন আপনি করতে যাবেন তখন তো আপনার মনে করেন এই বিষয়ে একটা ভালো একটা ধারণা থাকতে হবে এবং সেটা আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন। মনে করেন বাসায় আপনি কোনো জিনিস বাসায় এসে দেখলেন যে একটা কাপ ভেঙে পড়ে আছে, আপনি কি করলেন, কোন একটা কালার দিয়ে আপনি সেটাকে সুন্দর করে কালার করে সুন্দর করে একটা
দৃষ্টিনন্দন একটা শেপ তাকে দিলেন। এখন এইটা নিশ্চয়ই আপনি কোথাও না কোথাও দেখেছেন, কিন্তু যে কোথাও না কোথাও এটি তৈরি করেছিল বা ফেলনা জিনিস দিয়ে কিছু না কিছু বানিয়েছিল, এমনটা যখন আপনার ধারণা থাকবে, তখন কিন্তু আপনি এই বাঁশ বা সামনে যা দেখবেন এদিকে এগুলো থেকে কিন্তু আপনি সম্ভাবনা দেখবেন যে না, আমি তো এটা যে জিনিসটা দিয়ে এটা করতে পারি, তাই তো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে মনে করেন বেতের অনেক জিনিসপত্র আপনি দেখেছেন। এখন বেতের এই জিনিসপত্রগুলো সাধারণত বেত দিয়ে সাধারণত তৈরি করা হয়। এখন এটা আসলে কিভাবে আপনার মাথায় ঢুকলো? নিশ্চয়ই কোনো কিছু দেখে আপনার মাথায় ঢুকেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার যদি হচ্ছে কোনো এরকম স্টিল লাইফ কেন্দ্রিক বা জড়জীবন কেন্দ্রিক কাজ করতে হয়, তখন এই বিষয়কে আপনার মানে জ্ঞান থাকতে হবে। ওকে। চারুশিল্প তৈরিতে বিষয়বস্তুর অনুকৃত লাগে। একটি কলম আঁকতে গেলেও উহার অনুকৃত দরকার। এখানে একটি উপজীব্য দরকার, জড় পদার্থ আবার প্রাকৃতিক দৃশ্য এবং দালান কোঠার দৃশ্য অঙ্কন। এবার এখানে একটু খেয়াল করুন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, মনে করেন আপনি একটি কলম আঁকবেন। এখন এই কলমটা আঁকতে গেলে আপনার কিন্তু এই কলমটা দেখতে হবে। এবার আপনি হয়তো ছবি তুলে নিয়ে আসবেন, না হয় আপনি সামনে রেখে রেখে সেটাকে আঁকবেন। তাহলে যখন আপনি এটা দেখে দেখে আঁকবেন, তখন এই কলমটার উপরে আপনার কিন্তু একটা নতুন ধারণা তৈরি হবে, যেটা আপনি আজ পর্যন্ত লেখার মধ্যে লিখেছেন ঠিক আছে, কিন্তু সকল কর্ণ সম্পর্কে আপনার খুব একটা ধারণা নেই। যদি সেটা আপনি আঁকেন তাহলে কিন্তু কি হবে, এটা সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। কারুশিল্প তৈরি করতে জড় পদার্থের উপকরণ লাগে, সুতরাং কারু শিল্প তৈরিতে জড় জীবন স্টাডি অনিবার্য। দেখুন এখানে একটি ছবি দেওয়া রয়েছে, এখানে একটি মদের বোতল আছে এবং একটি গ্লাস আছে, একটি আপেল আছে, এমন। তো এগুলো দেখেছেন বলেই না আপনি কিন্তু কি করতে পারছেন, এগুলোকে সুন্দরভাবে একটা ভালো ধারণা তৈরি হচ্ছে ওই বিষয়ের উপরে। এই জন্য সাধারণত স্টিল লাইফ স্টাডির বিশেষ গুরুত্ব রয়েছে। আচ্ছা, গ বিভাগ। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি ভাবে দুইটা প্রশ্ন শেষ করেছি এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করেছি। তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন এবং যে পড়াগুলো বললাম, যেগুলো কেউ যদি মিস করে থাকেন, তাহলে অবশ্যই আপনি পরবর্তী ক্লাসটি আবার দেখে নেবেন, দেখে নিয়ে সুন্দর করে খাতায় নোট করবেন। ঠিক আছে? আগামীর জন্য সকলের শুভকামনা রইল এবং ভালোবাসা রইল। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।